আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রাইম ইংলিশ। আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিগত সালের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের আজকে আমাদের 3 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার 2022 সালের কলেজ পর্যায়ের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের যে প্রশ্নটি ছিল আই নো ইউ। এই বাক্যটিকে বলা হয়েছে কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো আমরা যদি বলি এখানে বাক্যে আই নো ইউ, এটা একটা সিম্পল সেন্টেন্স। এই বাক্যটিকে কমপ্লেক্স করতে হলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটি ক্লজ থাকবে। ক্লজ মানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব। তো সেক্ষেত্রে দুইটি ক্লজ থাকবে এবং একটি কনজাংশন অর্থাৎ ক্লজ মার্কার থাকবে। তো আমরা এখানে অপশনগুলোর মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যেই দেখতে পাচ্ছি আই নো, এটা প্রিন্সিপাল ক্লজ এবং এই প্রতিটা অপশনের মধ্যেই আই নো প্রিন্সিপাল ক্লজটি ঠিক আছে। এখন এখানে বলছে আই নো ইউ, তার মানে আমি জানি তুমি কে। এই যে আমাদের প্রিন্সিপাল ক্লজের পরে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এখন কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের পরে যে ক্লজটি থাকে, এই সাবঅর্ডিনেট ক্লজে যে ক্লজ মার্কারগুলো থাকে অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ড, দ্যাট অথবা ইফ, আনলেস, আনটিল, এই সাবঅর্ডিনেট ক্লজের ক্লজ মার্কারের পরে সবসময় স্ট্রাকচারটি হবে সাবজেক্টের পরে ভার্ব অর্থাৎ অ্যাসার্টিভ হবে। তাহলে সাবজেক্টের পরে যে ভার্বটি হবে, তাইলে আমরা যদি অপশনগুলোর মধ্যে একটু লক্ষ্য করি, এই যে আই নো এর পরে ক্লজ মার্কারের ক্ষেত্রে প্রতিটা অপশনের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এবং এখানে আর আছে, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডে যে হোয়াট এবং হু এর পরে আর দেয়া আছে, মানে ভার্ব প্রথমে দেওয়া তারপরে সাবজেক্ট দেওয়া। তার মানে আমাদের এখানে এই দুইটা অপশন প্রথমেই ভুল। কিভাবে? কারণ এখানে আমাদের বলা আছে যে প্রিন্সিপাল ক্লজের পরে সাবঅর্ডিনেট ক্লজটার স্ট্রাকচারে সবসময় সাবজেক্টের পরে ভার্বটা হবে, এর আগে একটা কনজাংশন থাকবে। তো এখন আমাদের উত্তর সেক্ষেত্রে ক এবং খ এই দুইটার মধ্যে একটা হবে। এখন এখানে বলা আছে আই নো, আমি জানি, তাহলে আমি জানি ইউ, তুমি। এখানে এটা তো একটা ব্যক্তি, তা আমরা জানি ব্যক্তির জন্য ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি কোনো কিছু বসাতে হয় তাহলে সেক্ষেত্রে বসে ব্যক্তির জন্য হু। তাইলে সেক্ষেত্রে আমাদের এই অপশনগুলোর মধ্যে ক নম্বরও ভুল আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে খ, অর্থাৎ আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে। তাইলে এই কমপ্লেক্স সেন্টেন্সের এখানে এই অংশটুকুর ব্যাখ্যাও এখানে দেয়া আছে, আপনারা চাইলে এই পিডিএফ থেকে আবার এটা পড়তে পারবেন। ওকে, এরপরে আমাদের যে 2 নম্বর যে প্রশ্নটি ছিল, 2 নম্বর প্রশ্নে বলা আছে, প্রথমেই খালিঘর দেওয়া আছে, এরপর বলা আছে কোর্স অফ টাইম হি বিকেম এ ফেমাস রাইটার। তা আমরা যদি একটু এখানে অপশনগুলো দেখি, সবগুলো প্রিপোজিশনের। আচ্ছা, তো প্রিপোজিশন এখানে ইন, অফ, ফর, বাই এগুলো দেয়া আছে। এইখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে ইন কোর্স অফ, এই যে ইন কোর্স অফ টাইম, এই ইন কোর্স অফ টাইম এই শব্দটার বাংলা অর্থ হলো কালক্রমে, সময়ের সাথে সাথে, অথবা কালে বা শেষ পর্যন্ত বা অবশেষে, অর্থাৎ অ্যাজ টাইম পাসেস। যেমন আমরা একটা বাক্য এখানে লিখেছি, এই বাক্যটা যে ইন কোর্স অফ টাইম মানে সময়ের সাথে সাথে বা অবশেষে হি বিকেম এ ফেমাস রাইটার, সে একজন বিখ্যাত রাইটার হয়েছিল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই ফ্রেজটিতে এখানে ইন কোর্স অফ টাইম এই ফ্রেজটি হিসেবে এখানে বসবে ইন। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর যে প্রশ্নটি, 3 নম্বর প্রশ্নে বলা আছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল, অপশনগুলোর মধ্যে সব জায়গাতে আর্টিকেলের ব্যবহার করা আছে। তো এখানে বলা আছে যে এই যে ইঙ্ক শব্দটা, এই যে নাউনটা আছে, এবার বলা হয়েছে ইঙ্ক, মানে আমরা জানি ইঙ্ক মানে হচ্ছে কালি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কালিটা ইন মাই পেন, এখানে আমরা লক্ষ্য করি খুব ভালোভাবে দেয়া আছে যে ইন মাই পেন। তাহলে এই কালিটা কোথার কালি? ইন মাই পেন, মানে আমার কলমের কালি। ইজ রেড, তাহলে এই ইংটা কিন্তু সচরাচর সব কলমের কালির কথা বলা হয় নাই, এখানে স্পেসিফিকলি ইন মাই পেন আমার কলমের কালির কথা বলা হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে গেল? নির্দিষ্ট হয়ে গেছে। তো আমরা সবাই জানি যে যদি নির্দিষ্ট কোনো নাউনকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল বসে হচ্ছে দা।
এই জন্য আমাদের এখানে বলতে হবে দ্য, অর্থাৎ দ্য ইঙ্ক ইন মাই পেন ইজ রেড, আমার কলমের কালি লাল, যেই ব্যাখ্যাটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্নটি ছিল। 4 নম্বর প্রশ্নে বলা আছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। যেমন এখানে বলা আছে পলি র্যান ফাস্ট লেস্ট, লেস্টের পরে সাবজেক্ট এই পলির জন্য বসানো আছে শি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে পলি রান ফাস্ট লেস্ট মিস দ্য ক্লাস। তো আমরা সবাই একটা স্ট্রাকচার মনে রাখবো, সেই স্ট্রাকচারটা হলো যে লিস্টের পরে সবসময় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসবে, তাইলে মাইট প্লাস এরপরে হচ্ছে ভিয়ন বসবে। তাইলে লিস্ট শব্দটার পরে সবসময় সাবজেক্টের পরে শুড বা মাইট, এটা অপশনে খুঁজতে হবে। তাইলে আমরা বুঝতে পারতেছি যে পলি র্যান ফাস্ট, দ্রুত দৌড়াইছিল, লেস্ট শি, এরপর তাইলে এখানে শুড বা মাইটের মধ্যে আমাদের অপশনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে শুড, তাহলে এখানে হবে শি শুড মিস দ্য ক্লাস, যাতে না সে ক্লাসটা মিস করে। তো আমরা এখানে ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছি যে লেস্ট কনজাংশন এবং এটার পুরোপুরি ব্যাখ্যা এখানে লেখা আছে। যেমন একটা বাক্য আলাদাও দেওয়া আছে, যেমন ওয়াক স্লোলি, আস্তে আস্তে হাঁটো, লেস্ট ইউ শুড ফল, যাতে না তুমি আবার পড়ে যাও। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের 5 নম্বর যে প্রশ্নটি ছিল, 5 নম্বর প্রশ্ন বলা আছে হুইচ অন ইজ কারেক্ট সেন্টেন্স, দেয়ার ইজ নো প্লেস ফর ডাউট ইন ইট, এবং এইখানে দেয়ার ইজ নো স্পেস ফর ডাউট ইন ইট, এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে এই প্রশ্নের সমাধান করার জন্য আমাদেরকে একটা বিষয় জানতে হবে, তা হলো রুম ফর ডাউট। এই রুম ফর ডাউট এটার মানে কি? এই রুম ফর ডাউট এটার মানে এখানে বলা আছে যে এ পসিবিলিটি অফ সামথিং বিং ট্রু, অর্থাৎ কোনো কিছু সত্য হওয়ার সম্ভাবনা। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম্বার 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে হুইচ অন ইজ কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন। যেমন অসারের তর্জন গর্জন সার, এটা একটা প্রবাদ বাক্য। সো এই প্রবাদ বাক্যে আমরা একটু লক্ষ্য করি, যেমন প্রথম যে অপশনটি ছিল ইগনোরেন্স ইজ ভসিফারাস, এই ইগনোরেন্স ইজ ভসিফারাস এর বাংলা অর্থ হলো অন্ধের কিবা দিন বা কিবা রাত। আবার বলা আছে এ বার্কিং ডগ সেলডম বাইট, এর বাংলা হচ্ছে যত গর্জে তত বর্ষে না। এবং অ্যান আইডল ম্যান স্পিক্স মাস, মানে অলস মানুষ বেশি কথা বলে। অ্যান এমটি ভেজেল সাউন্ড মাস, এই প্রবাদ বাক্যটির অর্থ হলো অসারের তর্জন গর্জন সার। তাইলে সেক্ষেত্রে মানে খালি কলসি বাজে বেশি, তাইলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যান এমটি ভেজেল সাউন্ড মাস, মানে ঘ নম্বর। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 বলা আছে দ্য ডক্টর উইল কাম ব্যাক টু দ্য ওয়ার্ড ইন নো টাইম। এই যে ইন নো টাইম ব্যবহার করা আছে, এই ইন নো টাইমটার এই যে আমি এখানে বক্স করে দিলাম ইন নো টাইম। সো ইন নো টাইম এইটা ফ্রেজটা কি বোঝানো হয়? আমরা যদি একটু লক্ষ্য করি ইন নো টাইম, এই ইন নো টাইম এই ফ্রেজটার অর্থ হলো শীঘ্রই মানে দ্রুত, সুন, ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে। আমরা যদি একটু অপশনগুলো দেখি, এই হার্ডলি শব্দের অর্থ হলো কদাচিৎ, মানে না বললেই চলে। নেভার শব্দের অর্থ আমরা জানি নট, নো, নেভার, নান মানে এরকম। এবং অলওয়েজ এটার মানে হলো সর্বদা, মানে সব সময়। তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে গিয়ে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। তার মানে ইন নো টাইম, তাৎক্ষণিকভাবে, ইনস্ট্যান্টলি। আচ্ছা, তো এই সঠিক উত্তর কিন্তু এখানে দেয়া আছে সবগুলোরই। ওকে, আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। এরপরে আমাদের কোশ্চেন নম্বর হচ্ছে গিয়ে 8। আমাদের 8 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি বলা আছে দ্য মেমোরান্ডা, এই শব্দটার পরে ড্যাশ নট ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে এখানে মেমোরান্ডা এই শব্দটা মূলত হলো এই যে মেমোরান্ডাম, এই যেটা আমরা ক্লাস নাম্বার 2 নম্বর ক্লাসে এরকম পড়ছিলাম সিঙ্গুলার থেকে প্লুরাল। এই মেমোরান্ডা শব্দটার প্লুরাল ফর্ম হচ্ছে মেমোরান্ডা, অর্থাৎ এই ইউএমটার পরিবর্তে এখানে কি হলো? এ হলো। এখন যেহেতু এই শব্দটা, এই মেমোরান্ডাম এটা হলো সিঙ্গুলার, আর মেমোরান্ডা এটা হচ্ছে প্লুরাল। এখন আমরা জানি প্লুরালের ক্ষেত্রে প্লুরাল ভার্ব বসবে,
তো প্লুরাল ভার্ব যদি বসে তাহলে আমাদের এই যে ইজ এবং হ্যাজ এই দুইটা অপশনই প্রথমেই বাদ দেওয়া যায়। এর কারণ হলো মেমোরান্ডা যেহেতু প্লুরাল আর ইজ এবং হ্যাজ যেহেতু সিঙ্গুলার, তাইলে এই দুইটা বসবে না। ওকে, তাহলে এই দুইটা আমাদের বাদ দিলে তাইলে অপশনের মধ্যে থাকে হচ্ছে আমাদের হ্যাভ এবং আর। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হলো এই নট শব্দটা এখানে হচ্ছে অ্যাডভার্ব এবং ইম্পর্টেন্ট শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে মনে রাখবো হলো যে বি ভার্বের পরে অর্থাৎ অ্যামিজার ওয়াজারের পরে এই বি ভার্বের পরের শব্দ যেটা থাকে, মানে প্রথমে বি ভার্বের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব এবং পরেরটা হলো হয় অ্যাডজেক্টিভ। আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি দুইটা শব্দ থাকে তাইলে হ্যাভ ভার্বের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরের যে শব্দটা থাকে সেটা হচ্ছে নাউন। আমরা এখানে খালি ঘরের পরে দুইটা শব্দ দেখতে পাচ্ছি, এই দুইটা শব্দের মধ্যে ইম্পর্টেন্ট হলো অ্যাডজেক্টিভ এবং নট হলো অ্যাডভার্ব। তাহলে সেক্ষেত্রে এখানে বসবে হলো বি ভার্ব। তাহলে আমাদের অপশন থেকে আমাদের হ্যাভটাও বাদ চলে যায়। তাইলে এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে আর। আশা করি আপনি খুব সহজেই এটা বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমাদের কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে দ্য ওয়ার্ড ডিকেড, এই ডিকেড শব্দটা দ্বারা কি বোঝানো হয়। ওকে, তো আমরা জানি ডিকেড শব্দের অর্থ এখানে বলা আছে, এটার মানে হলো এ পিরিয়ড অফ 10 ইয়ার্স, এ পিরিয়ড অফ 10 ইয়ার্স অর্থাৎ 10 বছরের একটা সময়কালকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি ডিকেড শব্দটি। তো এখান থেকে তাইলে অপশনের ক্ষেত্রে এখানে সঠিক উত্তর কোনটি হবে? 10 ইয়ার্স। ওকে, আশা করি এটাও আমরা বুঝতে পারলাম। এরপরে 10 নম্বর যে কোশ্চেনটি আছে, 10 নম্বর কোশ্চেনটির মধ্যে আমরা খেয়াল করি, এখানে বলছে নো স্পেলিং অকার্স, কোনো স্পেলিংয়ের বানানে ভুল নেই। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটু বানানগুলোর ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। যেমন আমাদের এই যে খ নম্বর যে বাক্যটা দেয়া আছে প্রোনাউন্সিয়েশন, এই বাক্যটার সঠিক বানানটা হচ্ছে এরকম PRONUNCIATION, প্রোনাউন্সিয়েশন। তাহলে বানানটায় এখানে ভুল আছে। ওকে, এরপরে টেম্পোরারি বানানটা হচ্ছে TEMPORARY, টেম্পোরারি, সমসাময়িক। এরপরে স্পুরিয়াস যে শব্দটা আছে এটার বানানটা হচ্ছে SPURIOUS। এবং তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি এক্সট্রাভ্যাগেন্ট এই বানানটাই সঠিক ফর্মে দেয়া আছে এবং এগুলো সব এখানে লেখাও আছে। আপনি এখানে দেখতে পারতেছেন যে বানান বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ভুল বানান। তাহলে সঠিক বানান হচ্ছে আমাদের ক নম্বর এক্সট্রাভ্যাগেন্ট। ওকে, এরপরে আমাদের কোশ্চেন নম্বর 11 কোশ্চেন 11 নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি নান বাট, এরপরে খালিঘর ব্রেভ ডিজার্ভ ফেয়ার। এটা একটা প্রবাদ বাক্য এবং এই প্রবাদ বাক্যটা মানে হলো এরকম যে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, অর্থাৎ যারা সাহসী তারাই বিজয়ী হয়। তাইলে নান বাট দ্য ব্রেভ, তাইলে এখানেও আমাদের উত্তরে কি হবে? নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তাইলে সেক্ষেত্রে দুটোতেই আমার আর্টিকেল কি হবে? দা। তাইলে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নম্বর। এরপরে আমাদের দেখতে পাচ্ছি কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হেল্প মি, তুমি যদি আমাকে সাহায্য করো, আই ড্যাশ গ্রেটফুল, তাহলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত কোনো বাক্য আছে, অর্থাৎ ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে এই যে ইফ দেয়া আছে, ইফ যদি কোনো বাক্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা সবাই জানি যে ইফের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে পরবর্তী অংশে সাবজেক্টের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে, তারপরে ব্যবহার করতে হবে ভিয়ন, এরপরে বাড়তি অংশ। এই হচ্ছে কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে পরবর্তী অংশটা হবে সাবজেক্টের পরে শ্যাল উইল ক্যান মে, এরপরে ভিয়ন। তাহলে আমরা এবার একটু লক্ষ্য করি, আমাদের এখানে অপশনের মধ্যে এই যে শুড আছে তাহলে এটা বাদ, উড আছে এটাও আমাদেরকে বাদ দিতে হবে। এখন তাহলে এখানে থাকে হচ্ছে উইল বি রিমেইন এবং উইল রিমেইন। আমরা জানি এই যে বি ভার্বের পরে বি বিন বিং এর পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো এখান থেকে আমাদের ক নম্বর অপশনটাও তাইলে ভুল। তাহলে আমাদের সঠিক থাকে এই যে সাবজেক্টের পর শ্যাল উইলের পরে ভিয়ন, তাইলে সেক্ষেত্রে
গ নম্বর। আশা করি আমরা বুঝতে পারলাম যে এটা কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এই কোশ্চেনটি ছিল। এরপরে আমাদের কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি বলা আছে হুইচ ইজ দ্য কারেক্ট ফর্ম অফ অ্যাসার্টিভ অফ হু ডাজ নট লাইক এ রোজ। তো এখানে আমরা যদি একটু বলে রাখি যে এই বাক্যটিকে যদি আমরা এই বাক্যটা ইন্টারোগেটিভ থেকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই, তাহলে আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে শুরুতে আছে হু। এই হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে শুরুতে আমাদেরকে লিখতে হয় এভরিওন। কি লিখতে হবে? এটার পরিবর্তে লিখতে হবে এভরিওন, অথবা লিখতে হবে এভরিবডি, এভরিওন অথবা এভরিবডি অথবা হু। এই তিনটার যে কোনো একটা আমাদেরকে এখানে আমাদেরকে লিখতে হবে এই হু এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে হচ্ছে গিয়ে অল। তাইলে এভরিওন অথবা এভরিবডি অথবা অল, এগুলোর মধ্যে একটা লিখতে হবে। ওকে, তাইলে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি যে অপশনগুলোর মধ্যে নোবডি লাইকস এ রোজ, তো এই বাক্যটা ভুল আছে প্রথমেই। এখন আমরা দেখি এখানে আছে এভরিওন, এরপরে আছে এখানে ডিসলাইকস লাইকস, তাইলে এখানে আছে নট, যেহেতু আছে তাহলে নট থাকলে আমরা এখানে নট আছে, তাইলে এইবার বাক্যটার ব্যাখ্যাটা একটু দেখি। এভরিবডি, এভরিওন বা অল এই যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে এর পরিবর্তে আমরা হু লিখি এবং এরপরে ডু নট, ডাজ নট অথবা ডিড নট বসাই। যেমনটা এই এভরিওন এভরিবডির পরিবর্তে এখানে হু লেখা আছে, এরপরে বাক্যটা ডু নট বা ডাজ নট, কিন্তু মূল বাক্যে তো আর ডু নট বা ডাজ নট এখানে থাকবে না, মেইন ভার্বটাই বসবে। যেমন তাহলে এখানে হু এর পরিবর্তে যদি আমি এভরিওন বা এভরিবডি বসাই তাহলে ডু নট ডাজ নট উঠিয়ে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, কারণ এখানে এভরিওন বা এভরিবডি দিলে এটা হচ্ছে সিঙ্গুলার। তাইলে আমরা যদি এখানে বসাই এভরিওন, এই যে এভরিওন বসাইলাম, তাহলে মূল ভার্ব ছিল লাইকের সাথে এস যুক্ত হবে, কিন্তু এখানে কি আছে ডিসলাইকস, এই যে ডিস অতিরিক্ত যোগ করা আছে, তার মানে আমাদের এখান থেকে গ নম্বর অপশনটাও বাদ যায়। আর এখানে অল অফ আস লাইকস, আর অল যেহেতু প্লুরাল তাইলে লাইকস এটাও হবে না, তাইলে এই অপশনটাও বাদ। এইবার তাইলে আমাদের অপশন থাকে হচ্ছে শুধুমাত্র ঘ নম্বর এভরিওন লাইকস এ রোজ, এই যে এভরিওন লাইকস এ রোজ। আশা করি আপনি এই সহজ প্রশ্নটিও বুঝতে পেরেছেন। এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, হ্যাড ইউ ওয়ার্কড ফাস্ট। এই যে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে, এরপরে হ্যাড ইউ ওয়ার্কড, এই যে হ্যাডের পরে এটা হচ্ছে V3 আছে। তো এখানে একটা নিয়ম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা এখানে নিচে লেখা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে থার্ড কন্ডিশনালের একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইফের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরবর্তী যে অংশটা থাকে ওই অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট যে কোনো একটা বসে, তারপরে হ্যাভ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এখন এখানে কথা হলো যে এই বাক্যের মধ্যে তো ইফ নাই। আচ্ছা, এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ইফের পরে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনুযায়ী, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী সেক্ষেত্রে এখানে সাবজেক্টের পরে কি হবে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এই হচ্ছে আমাদের প্রথম স্ট্রাকচার, প্রথম অংশটুকু। এখন এইটা থেকেই বুঝতে হবে, সেটা হলো যে কোনো বাক্যের মধ্যে যদি ইফ না থাকে তাহলে সেক্ষেত্রে এই যে অক্সিলিয়ারি ভার্ব হ্যাড এটাই সেন্টেন্সের শুরুতে বসে। যেমন এই ইফ এরপর সাবজেক্ট হ্যাড V3, এই স্ট্রাকচারটা অনুসারেই যদি আমি ইফটাকে বাদ দেই, ইফের পরিবর্তে শুরুতে তাহলে লিখতে হবে হ্যাড, এরপরে লিখতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে V3, অর্থাৎ ইফের পরে সাবজেক্টের পর হ্যাড প্লাস V3 এইটুকুর মানে যা, আর হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 একই অর্থ প্রকাশ করে, অর্থাৎ ইফ না থাকলে হ্যাডটা সেন্টেন্সের শুরুতে চলে আসে, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ওই কন্ডিশনাল এই থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারই ফলো করে এবং অর্থটাও যদি অর্থ প্রকাশ করে। সো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 আমরা এখানে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো, যেমনটা এখানে দেওয়া আছে হ্যাড, তারপর সাবজেক্ট ইউ এবং ওয়ার্কড, এই হলো V3। তাহলে সেক্ষেত্রে পরবর্তী অংশে আমাদেরকে খুঁজতে হবে উড, কুড অথবা উড কুডের পরে মাইট, এরপরে দেখতে হবে হ্যাভ আছে কিনা এবং V3 আছে কিনা। তাহলে এবার আমরা অপশনগুলো দেখি, উইল নট হবে না, এরপর উড নট, কুড নটের পরে থাকতে হবে হ্যাভ, তার মানে ঘ নম্বরও বাদ। তাইলে আমাদের সঠিক উত্তর থাকে হচ্ছে গিয়ে গ নম্বর, যে উড নট হ্যাভ মিসড,
আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি একটু ব্যাখ্যা সহ সমাধান করার জন্য আমাদের ক্লাসটা একটু বড় হয়। আশা করি আপনি এই ব্যাখ্যাগুলো যদি একটু ক্লাসটা বড় হয়, তারপরেও যদি আপনি ক্লাসগুলো দেখেন, তাহলে এই রিলেটেড আশা করি আপনি যে কোনো ধরনের প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। তো এরপরে আপনাদের পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটি আছে গাছে এখনও ফল ধরে নাই, এই বাক্যটাকে ট্রান্সলেশন করতে বলছে। সো এটার ব্যাখ্যাটা যদি আমরা একটু দেখি, প্রশ্ন যে প্রদত্ত যে বাক্যটি আছে গাছে এখনও ফল ধরেনি, এই বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ নির্ণয় করার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে এই বাক্যটা দ্বারা কী বোঝানো হয়েছে। গাছটি এখনও পর্যন্ত ফল উৎপাদন করেনি, এখানে ফল ধরা বলতে গাছ কর্তৃক ফল উৎপাদন করা বা ফল ধারণ করা বোঝায়। ইংরেজিতে এর জন্য সবচেয়ে উপযুক্ত বা প্রথাগত শব্দগুচ্ছ হলো বিয়ার ফ্রুট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে, যে বিয়ার ফ্রুট, এই যে ফল ধারণ করা বা উৎপাদন করা। এখন সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মানে যদি বাক্যটা নেতিবাচক মানে নেগেটিভ হয়, তাহলে সেক্ষেত্রে ইয়েট ব্যবহার করতে হয় এখনও অর্থে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই যে ইয়েটের স্ট্রাকচার অনুসারে এবং এই যে বিয়ার ফ্রুট এইভাবে আসে কোনটি, যদি আমরা লক্ষ্য করি যে বিয়ার ফ্রুটের দ্য ট্রি ক্যান নট বিয়ার ফ্রুট, তাহলে এটা বোঝায় কি যে গাছটা ফল ধরতে পারে না, কিন্তু এখানে বলা আছে গাছে এখনও ফল ধরেনি, তার মানে আমাদের অপশন ক বাদ। দ্য ট্রি হ্যাজ নট গিভেন ফ্রুট ইয়েট, এখানে একটা জিনিস বলি বিয়ার ফ্রুট, এখানে আছে গিভেন ফ্রুট, এবং ইয়েট শব্দটা বসবে হলো অক্সিলিয়ারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, এই দুইটার মাঝখানে, তার মানে এটাও বাদ। এরপর আমরা যদি লক্ষ্য করি দ্য ট্রি হ্যাজ নট কট এনি ফ্রুট, এখানে কট আমরা জানি বিয়ার ফ্রুট, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন এটাও বাদ। তাহলে আমাদের সব অপশন থাকে কোনটি, লাস্ট দ্য ট্রি হ্যাজ নট ইয়েট বর্ন ফ্রুট, আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন 16 নম্বর, কোশ্চেন নম্বর 16তে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ড হেরিটেজ, এই হেরিটেজ শব্দটা দ্বারা কি বোঝানো হয়। তা আমরা প্রথমে এখানে দেখি হেরিটেজ এটার বাংলা অর্থ হলো ঐতিহ্য। সো এবার আমাদের অপশনগুলো দেখি, হেয়ার হলো উত্তরাধিকারী, ট্রেডিশন শব্দের অর্থ হলো ঐতিহ্য, এবং লেজিটিমেসি শব্দের অর্থ হলো বৈধতা, এবং এই যে ইন্ট্রিগ শব্দটার অর্থ হলো চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। তার মানে এইখান থেকে আমরা বুঝতেই পারতেছি আমাদের সঠিক উত্তর হচ্ছে গিয়ে ট্রেডিশন, হেরিটেজ ট্রেডিশন। ওকে, এরপরে আমাদের নাম্বার 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম, ইন আওয়ার কান্ট্রি আমের দাম বেড়ে যাচ্ছে, ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম হচ্ছে বেশি। এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো এই যে বাক্যটা সলভ করতে গেলে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেক্ষেত্রে বাক্যের শেষে কি আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখন আমরা এটা থেকেই একটা জিনিস বুঝতে পারি, তা হলো যে যেহেতু এই বাক্যের শেষে কোশ্চেন মার্ক এবং শুরুতে এখানে খালি ঘর দেওয়া আছে, তার মানে এমন কোনো একটা শব্দ এখানে বসবে যার জন্য শেষে কোশ্চেন মার্ক থাকতে হবে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা জানি অ্যাজ ইফ শব্দের অর্থ হলো যেন, এবং বসে দুইটা জিনিসকে যোগ করার জন্য সেন্টেন্সের মাঝখানে। এখন তাইলে বাক্যের শুরুতে কি অ্যাজ ইফ বসতে পারে এবং শেষে কোশ্চেন মার্ক হয় না, তাহলে সেক্ষেত্রে ক নম্বরও বাদ। উড রাদারের পরে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়, মানে সাবজেক্টের পর উড রাদার ব্যবহার করলে এর পরবর্তী ভার্বের বেস ফর্ম, এবং শেষে কোশ্চেন মার্ক, উড রাদার দিয়ে বাক্যটা এখানে শুরু করা যাবে না, বা তাহলে সেক্ষেত্রে এটাও বাদ। আর উড রাদারের বাক্যে দেন থাকে, তার মানে এটাও বাদ। এইবার যদি আমরা দেখি হোয়াটস ইট লাইক এবং হোয়াট ইফ, এই দুইটার মধ্যে একটা বসতে পারে। তো হোয়াটস ইট লাইক হলো কোনো কিছু দেখতে কেমন বা কোনো কিছু করতে কেমন বোঝায় সেরকম, আর হোয়াট ইফ, এই হোয়াট ইফ শব্দের অর্থ হলো কি হতো যদি। যেমন বাংলা বাক্যটা হলো এরকম যে হোয়াট ইফ দিয়ে কোনো বাক্য যদি শুরু হয় তাহলে হোয়াট ইফ সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে। এবার যদি দেখি যেমন হোয়াট ইফ আই মিস দ্য বাস, মানে কি হতো যদি আমি বাসটি মিস করতাম। ঠিক তেমনভাবে এখানের পরের বাক্যটা আমরা যদি লক্ষ্য করি দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমের দাম বেশি। হোয়াট ইফ উই টার্ন দিস ল্যান্ড ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, তাহলে কি হতো যদি আমরা এই পুরো ভূমিটাকে, দিস ল্যান্ড মানে আমাদের যে জমিগুলোকে ইনটু এ ম্যাঙ্গো অর্চার্ড, আমরা যদি আমের বাগান হিসেবে তৈরি করতে পারতাম। তাইলে এখানে আমরা বুঝতে পারতেছি যে হোয়াট ইফ আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের নাম্বার 18 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ইগনোরেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি ইগনোরেন্স ইজ অবস্ট্যাকেল,
তো এখানে একটা জিনিস মনে রাখবো, এই যে অবস্ট্যাকেল শব্দটা আছে, তো এই কথাটা হলো অবস্ট্যাকেল শব্দটার সাথে প্রিপোজিশন বসে হলো টু। এটা কিভাবে? এটা হলো বাধা বা প্রতিবন্ধকতা অর্থে অবস্ট্যাকেলের সাথে প্রিপোজিশন কি বসে? টু। তাহলে এখানে বলছে ইগনোরেন্স ইজ অবস্ট্যাকেল টু প্রগ্রেস, তাইলে অজ্ঞতা হলো প্রোগ্রেস মানে উন্নতির পথে বাধা, তাহলে এখানে প্রিপোজিশন কি বসবে? টু। সঠিক উত্তর ক নম্বর। এরপরে আমাদের কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি বলা আছে ভেরি ফিউ। তো আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ভেরি ফিউ। ওকে, সো ভেরি ফিউ ইনসেক্টস আর অ্যাজ বিজি অ্যাজ বি। তো ভেরি ফিউ দিয়ে এই বাক্যটিকে বলা হচ্ছে কারেক্ট কম্পারেটিভ ফর্ম করতে। তাহলে এখানে আমরা জানি যে ডিগ্রির নিয়ম অনুযায়ী আমরা জানি ডিগ্রি হলো 3 প্রকার, তার মধ্যে প্রথমে আছে পজিটিভ, এরপরে কম্পারেটিভ, আর এরপরে আছে আমাদের হচ্ছে সুপারলেটিভ। এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভের বাক্যের যদি আমরা একটা থেকে আরেকটায় পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে পজিটিভে যদি আমাদের ভেরি ফিউ থাকে তাহলে কম্পারেটিভে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে দেন মোস্ট আদার, অথবা দেন মোস্ট আদার, অথবা দেন ফিউ আদার, দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর সুপারলেটিভে লিখতে হবে অন অফ দি। আচ্ছা, এখন তাইলে সেক্ষেত্রে ভেরি ফিউ যেহেতু এখানে দেয়া আছে, ভেরি ফিউ যুক্ত বাক্য আছে, কম্পারেটিভ করতে বলছে, তার মানে আমাদেরকে অপশনে দেখতে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এই দুইটার কোনো একটা আছে কিনা। এইবার আমরা দেখি, প্রথমে এই বাক্যের মধ্যে এ নম্বর অপশনে মানে ক নম্বরে আছে বি ইজ বিজিয়ার দেন ভেরি ফিউ, তার মানে এখানে এই অপশনটি ভুল। এ বি ইজ বিজিয়ার দেন ফিউ ইনসেক্টস, তার মানে এটাও ভুল। এরপরে আমরা যদি দেখি এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার, তাহলে দেন মোস্ট আদার যেহেতু এটা দেওয়া আছে তাহলে এটা সঠিক। এবং ডি নম্বর অপশনটা এ বি ইজ মোর বিজি দেন আদার ইনসেক্টস, তার মানে দেন মোস্ট আদার নেই এবং এই অপশনটার এখানে বিজির কম্পারেটিভ ফর্ম বিজিয়ার, সেটাও ভুল, তার মানে এখানে ঘ নম্বরও ভুল আছে। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস। এরপরে আমাদের কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে 50 মাইলস নট এ লং ডিস্টেন্স, মানে 50 মাইলস 50 মাইল বেশি একটা দূরে না। এইবার আমরা যদি এখানে একটু ব্যাখ্যাটা দেখি সেটা হচ্ছে যে টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি। টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি। এই টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার ফর্ম হবে, তাইলে ভার্বটা সর্বদা কি হবে? সিঙ্গুলার হবে। এখন তাহলে 50 মাইলসের পরে সিঙ্গুলার ভার্ব যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা জানি আর, হ্যাভ, ওয়ার সবগুলোই প্লুরাল, তাহলে সঠিক উত্তর শুধুমাত্র কি ইস। ওকে, 21 নম্বর কোশ্চেনটি দেয়া আছে। 21 নম্বর কোশ্চেনে বলা আছে যে হি কেম হোম ইয়েস্টারডে, এই বাক্যটিকে ইন্টারোগেটিভ করতে বলছে। সো আমরা যদি ইন্টারোগেটিভ এই বাক্যটিকে করতে চাই তাইলে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ইন্টারোগেটিভ করার সময় কোনো বাক্যের মধ্যে এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেয়া আছে কিনা। সো আমরা দেখি হি হলো সাবজেক্ট, কেম হলো ভার্ব, তার মানে এই বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর অথবা হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এরকম কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। তো যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ডু, ডাজ, ডিড এই তিনটা ভার্বের একটা সাহায্য নিতে হবে। যেহেতু এখানে কেম শব্দটা হলো ভার্বের পাস্ট ফর্ম তাইলে সেক্ষেত্রে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে সাহায্যকারী ভার্ব হিসেবে নিতে হবে ডিডকে। ওকে, তাইলে ডিড যদি আমরা নিয়ে আসি, এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ডিড যখন আমি বসালাম তাইলে এখানে যদি এটা ট্রান্সফরমেশন নিয়ম হয় তাইলে সেক্ষেত্রে হি কেম হোম ইয়েস্টারডে ডিডের সাথে আমাদেরকে একটা নট আনতে হবে। ওকে, ডিডেন্ট, তারপর লিখতে হবে হি, আর এই যে কাম অর্থাৎ এই যে কেম ভার্বটা ছিল এখানে কি হয়ে যাবে? কাম। এরপরে লিখতে হবে হোম, এরপরে হচ্ছে ইয়েস্টারডে, অর্থাৎ আমি যখন ডু, ডাজ, ডিড ব্যবহার করব তখন পরবর্তী ভার্বের অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কেম ছিল কিন্তু এখানে কি হবে? কাম। এবার আমরা যদি একটু অপশনগুলো দেখি তাহলেই আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমরা দেখি হোয়েন ডাজ হি কাম, তার মানে হোয়েন এই দুইটা তো কোনো ভাবেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই স্ট্রাকচারের সাথে আসবেই না, হোয়েন যেহেতু নিয়ে আসছে এই দুইটা এমনিতেই বাদ। এবার আমরা দেখি এখানে ডিড আছে, সাবজেক্ট হি আছে, ওকে
ভালো। এইবার আমরা দেখি এখানে নট আছে, এই পর্যন্ত নট পরেও লেখা যাবে সেই অনুযায়ী, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কেইম আছে। তো আমরা তো এই মাত্রই পড়লাম, সেটা হচ্ছে যে যখন আমি ডু ডাজ ডিড ব্যবহার করব তখন পরবর্তীতে ভার্বের ভি অন মানে বেস ফর্ম ব্যবহার করতে হবে। তার মানে যেহেতু এখানে কেইম আছে, তাইলে আমাদের এখানে খ নম্বর উত্তরটাও আমরা নিতে পারবো না। তাইলে আমাদের বাকি থাকে হচ্ছে ক নম্বর। তাইলে লিখতে হবে ডিড হি কাম হোম ইয়েস্টারডে। এটা জাস্ট শুধু স্ট্রাকচার পরিবর্তন করছে। তাইলে সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কোনটি? ক নম্বর। ওকে, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমাদের যদি এই বাক্যগুলো দেখি, পরের যে 22 নম্বর যে বাক্যটা আছে, বলা আছে যেমন কর্ম তেমন ফল। এটা একটা প্রবাদ বাক্য। সো আমরা যদি দেখি এটার কারেক্ট ট্রান্সলেশন, তো অপশনগুলোর মধ্যে দেখি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটার বাংলা হচ্ছে চকচক করলেই শোনা হয় না। এবং বলা আছে এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 4 অসময়ের 10 4, দ্য মোর ইউ ওয়ার্ক দ্য মোর ইউ গেট, তার মানে তুমি যত কাজ করবে তত বেশি কিছু পাবে। আর পরেরটা এই যেটা আমরা বললাম সেটা হচ্ছে অ্যাজ ইউ সো ইউ রিপ, মানে যেমন কর্ম তেমন ফল। তো আপনি এখানটার ব্যাখ্যা দেয়া আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এরপরে আমাদের 23 নম্বর কোশ্চেনে বলা আছে যে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এইখানে আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে অ্যাভেইল অন সেলফ অফ দ্য অপরচুনিটি, অ্যাভেইল অন সেলফ অন দ্য অপরচুনিটি, এর অর্থ হলো যে কাজে লাগানো বা কোনো সুযোগের সৎ ব্যবহার করা। এখন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এনজয়, অ্যাভেইল, অ্যাবসেন্ট, এই ভার্বগুলোর পরে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ। তাইলে সেক্ষেত্রে আমাদের অপশনগুলোর মধ্যে যদি লক্ষ্য করি, এই যে মাই সেলফ এখানে খ নম্বরে ব্যবহারই করা হয় নাই, তাইলে আমরা বুঝতেই পারতেছি যে এটা বাদ। এখন আমরা তাইলে খেয়াল করি যে এখানে আছে আই শ্যাল অ্যাভেইল, এরপরে অন সেলফ মানে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ, এরপরে প্রিপোজিশন হচ্ছে কি হবে? অফ, এই যে অফ দ্য অপরচুনিটি। তাইলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর। আর বাকিগুলো আই উইল অ্যাভেইল, এরপরে উইথ আছে যেটা প্রিপোজিশনের ভুল, উইথ হবে না। এবং এখানে আছে আই শ্যাল অ্যাভেইল মাই সেলফ অফ, তো প্রিপোজিশনের ব্যবহার এখানেও নেই, তাইলে সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নম্বর। এরপরে আমাদের নাম্বার 24 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দ্য ভার্ব অফ ডেঞ্জার শব্দটা, ডেঞ্জার মানে বিপদ, তো এইটার ভার্ব তৈরি করতে বলছে। তো আমরা এইখানে একটু দেখতে পাচ্ছি যে কিছু নাউন বা অ্যাডজেক্টিভ আছে, যেমন ডেঞ্জার শব্দটা একটা নাউন, বিপদ। এখন এর সাথে বলা হচ্ছে কিছু নাউন এবং কিছু অ্যাডজেক্টিভ আছে, সেই নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে প্রিফিক্স হিসেবে, অর্থাৎ এদের প্রিফিক্স মানে পূর্বে যদি আমরা ইএন যোগ করি, ইএন প্রিফিক্সটা যোগ করি, তাহলে সেক্ষেত্রে সেটা ভার্ব হয়ে যায়। যেমন ডেঞ্জার থেকে এন ডেঞ্জার, তাইলে ডেঞ্জারের ভার্ব ফর্ম হলো এন ডেঞ্জার। ওকে, এরকম বাকি আরও অনেকগুলো দেয়া আছে, যেমন এনলার্জ, এনকারেজ, এনাবেল, এগুলো আপনি দেখতে পাচ্ছেন, এনফোর্স, এনস্লেভ, এইভাবে। এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে, সর্বশেষ প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যান্টোনিম অফ ভাইস। এই ভাইস শব্দটার অ্যান্টোনিম কি? এখানে বলা আছে, দেখতে পাচ্ছেন যে ভাইস শব্দের অর্থ কি? ভাইসের অর্থ হলো পাপ, দোষ, খুঁত, অধর্ম, অনাচার, ব্যভিচার, ব্যাধি, মানে যত খারাপ অভ্যাস এরকম পাপ, দোষ। এখন আমরা অপশনগুলো দেখি, অপশনে আমরা দেখতে পাচ্ছি, অপশনে বলা আছে অনেস্টি, তার মানে কি? সততা, সাধুতা, মানে তার ঠিক উল্টোটা। ওকে, এরপরে আমরা যদি দেখি ভ্যালুস মানে কি? মান বা মূল্য, ভার্সু গুণ বা সদ্গুণ, এবং ট্রুথফুল সত্যনিষ্ঠ, সত্যপরায়ণ, সত্যবাদী, এগুলো। আর তাইলে সেক্ষেত্রে আমাদের এখানের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? এই যে ভাইস থেকে ভার্সু মানে হচ্ছে গুণ বা সদ্গুণ, আর ওটা ছিল পাপ, দোষ। আচ্ছা, আশা করি আপনি এটাও বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের 17 সালের আমাদের নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আমরা সমাধান করলাম, এবং পরবর্তীতে আমরা এই 17 সালের যে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অন্য একটি প্রশ্ন যেটা স্কুল পর্যায়ে ছিল, সেই প্রশ্নটি সমাধান করব আমাদের ক্লাস নাম্বার 4। আশা করি আপনারা এগুলো থেকে উপকৃত হচ্ছেন। তো যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ক্লাসগুলো আপনি খুব সহজেই পেতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।